শাড়ির আঁচল ঠিক করো। বেহায়ার মতো আমাকে শরীর দেখানোর প্রয়োজন নেই। আফরানের কথায় বোকা হয়ে যায় মুনিরা। জর্জেটের শাড়ি পরেছে সে, কিন্তু পিন না দেওয়ার কারণে কখন যে আঁচলটা খানিকটা বুক থেকে সরে গিয়েছিল বুঝতেই পারেনি। তাই বলে আফরান এভাবে বলবে? সে তো আর পর পুরুষ নয়, তার স্বামী। ভালো করে বললেই হয়। অবশ্য ভালো ব্যবহার তার কাছ থেকে আশা করাও ঠিক হবে না এখন, কেননা অন্য 4-5টা বিয়ের মতো তাদের বিয়েটা স্বাভাবিক নয়। মুনিরা গ্রামের মেয়ে, মা বাবার খুব বাধ্য মেয়ে। এইচএসসি পরীক্ষার পরপরই বাবা তার বিয়ে ঠিক করে। তার বাবার মতে গ্রামের মেয়েদের এত পড়াশোনা করে লাভ নেই। তার সাথে যে ছেলের বিয়ে ঠিক হয় তার নাম আনাস। ছেলেটি দুবাই কাজ করে, বিয়ে করতেই দেশে এসেছে। মুনিরাকে একবার দেখেই তার ভালো লাগে। মুনিরার ও ছেলেটিকে পছন্দ হয়। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু বিয়ের দিন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে সে জানত না। বিয়ের আসরে আসার পথেই মুনিরার হবু বর মারা যায়। তাদের গাড়িটি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। হবু বরের মৃত্যুর জন্য দায়ী করা হয় মুনিরাকে। গ্রামের মানুষের মতে মুনিরা অপয়া বলেই আনাসের মৃত্যু হয়। আর তাই মুনিরাকে তাকে আর এই গ্রামে রাখতে চায় না। গ্রামের আর কোনো ছেলের সাথে তার বিয়ের চেষ্টাও করা যাবে না। ঘরের ভেতর থেকে এসব কথা শুনতে পায় মুনিরা। তার মা বাবার সাথে গ্রামের মানুষের তর্ক হচ্ছে শোনা যাচ্ছে। আনাস মারা গিয়েছে, এতে কি তার নিজেরও কষ্ট হচ্ছে না? বর না হোক, হবু বড় তো ছিল, তার কষ্টটাও কেউ দেখছে না, উল্টো অপবাদ দিচ্ছে। এসব কি তার প্রাপ্য ছিল? ভাবতে ভাবতে তার ঘরের ভেতর কয়েকজন মহিলা ঢুকে পড়ে। হাত ধরে তাকে বাহিরে নিয়ে যায়। এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে একজন বলে উঠে, এই মাইয়ার এখানে কোনো জায়গা নাই। এই মাইয়া গ্রামের পোলা সব খায় ফেলব। এখনই এরে বের করো। মুনিরার বাবা সবার কাছে মেয়ের সম্মান রক্ষার জন্য আকুতি মিনতি করছিল। গ্রামের চেয়ারম্যান, মেম্বার কেউই তাকে সহযোগিতার হাত বাড়ায়নি। আর তখনই আফজাল খান এসে মুনিরার বাবার হাত ধরে বলেন, তোমার মেয়েকে আমি নিয়ে যাব। আমার একমাত্র ছেলের পুত্র বধূ হবে মুনিরা, যদি তোমার আপত্তি না থাকে। আফজাল খানের কথা শুনে অবাক হয়েছিল মুনিরার মা বাবা। তার চেয়েও বেশি অবাক হয়েছে আফরান। আফজাল খান চট্টগ্রামের প্রভাবশালী ব্যক্তিদের মাঝে একজন। তার একমাত্র ছেলে আফরান খান। আফরানের মতামত ছাড়া তার বাবা এমন একটা কথা বলে বসবে সে ভাবেনি। তাড়াহুড়ো করে বাবার হাত ধরে একটু দূরে নিয়ে বলে, বাবা তুমি এমন করতে পারো না। আমি এত পড়াশোনা করেছি একটা গ্রামের মেয়ে বিয়ে করার জন্য? মেয়েটা এইচএসসি পাশ করেছে, ওকে আমি আরও পড়াব। না বাবা, কোনো কথা আমি শুনতে চাই না আফরান। মেয়েটা অসহায়। আমার বন্ধুর এমন অবস্থায় আমি ওকে সাহায্য করব না। তাছাড়া মুনিরার বাবা তোমাকে ছোটবেলায় পুকুরে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল বলেই আজ তুমি অন্য কিছু করে ঋণ শোধ করো, কিন্তু এটা আমি করতে পারব না। তুমি আমার কথার মান রাখবে না আফরান? কথা শেষ না হওয়ার আগেই একটি মহিলা চেঁচিয়ে উঠল, এরা কি এই মেয়েকে নিবে নাকি বের করব এরে? অসহায় দৃষ্টিতে আফজাল সাহেব তার ছেলের দিকে তাকাল। আর তখনই আফরান মাথা নেড়ে সাই দিল। অবশেষে হয়ে যায় আফরান আর মুনিরার বিয়ে। রওনা হয় তারা শহরের উদ্দেশ্যে। ঘরে পৌঁছে কলিং বেল চাপতেই দরজা খুলে সায়নী। আফরানের পাশে লাল কাতান শাড়ি পরা মেয়ে দেখতেই বুকটা ধুক করে উঠে তার।
সাথে সাথেই আফজাল সাহেব বলে উঠে, আফরানের বউ এটা। বিয়ে খেতে গিয়ে বউ নিয়ে এসেছি, হা 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 হা। সায়নীর মাথায় কিছু ঢুকছে না। সে শুধুই আফরানের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। আফজাল খান ভেতরে ঢুকতে ঢুকতে বলেন, আফরান, মুনিরাকে তোর ঘরে নিয়ে যা। আর সায়নী, তোর খালাম্মার একটা শাড়ি এনে দে মুনিরাকে। আফরান নতুন বউ নিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছে না সায়নী। সায়নী আফরানের খালাতো বোন। 7 বছর ধরে আফরানদের বাসায় থাকে সে। কারণ 7 বছর আগে অ্যাক্সিডেন্টে মা বাবা দুজনকেই হারায় সায়নী। সেদিনটা ছিল তার জীবনে এক ভয়াবহ দিন। সায়নীর পরিবার আফরানদের বাসায় বেড়াতে এসেছিল। তখন আফরানের মা ছিল 8 মাসের প্রেগন্যান্ট। রাতের খাবার খেয়ে সবাই বসে আড্ডা দিচ্ছিল। সেই সময় হঠাৎ পেটে ব্যথা করে উঠে আফরানের মায়ের। সায়নীর মা বুঝতে পারে তার পেইন উঠেছে। এদিকে আফজাল খান বাসায় ছিলেন না। তাই সায়নীর মা বাবা ঠিক করে তারাই আফরানের মাকে হাসপাতালে নিয়ে যাবে। সায়নীর মা ড্রাইভারকে গাড়ি বের করতে বলে সায়নী আর আফরানের কাছে এসে বলে, তোরা বাসায় থাক, অফিস থেকে দুলা ভাই আফজাল খান এলে উনাকে নিয়ে হাসপাতাল চলে আসিস। গাড়ি নিয়ে বের হয়ে যায় তারা। কিন্তু পথে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় সকলের। সেই সময় আফরানের পাশে ওর বাবা থাকলেও সায়নীর পাশে ছিল না কেউ। তাই আফজাল খান সায়নীর সব দায়িত্ব নেন। সায়নী খালাম্মার একটা জর্জেট শাড়ি নিয়ে মুনিরার কাছে আসে। সে সময় রুমে আফরানকে দেখতে পায়নি সে। কেমন আছো মুনিরা? আমার আর ভালো থাকা। কেন? যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে মারা গিয়েছে। অপয়া বলে তাড়িয়ে দিচ্ছিল গ্রাম থেকে, আর তখনই আমাকে বিয়ে করে উদ্ধার করেছে উনি। ওহ, আপনি কে? সায়নী আফরানের খালাতো বোন। এখানেই থাকি 7 বছর ধরে। কিন্তু চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চলে যাব। কেন? বিয়ে তো সামনে। ও আচ্ছা, কিন্তু কিসের চিন্তা? কিছু না। আর কিছু না বলেই সায়নী নিজের রুমের দিকে রওনা হয়। এদিকে আফরান নিজের ফোনটি নিতে রুমে আসতেই দেখে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে মুনিরা। কিন্তু আঁচলটা ঠিক নেই। এমন দৃশ্য দেখে মাথাটা ঠিক রাখতে পারেনি সে। শুনিয়ে দেয় কয়েকটা কথা মুনিরাকে। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে সায়নী। পেছনে থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। এই স্পর্শ তার অচেনা নয়। সায়নী! আফরানের ডাকে ঘোর কাটে সায়নীর। তার কাছ থেকে নিজেকে সরিয়ে একটু দূরে গিয়ে বলে, নতুন বউ ফেলে তুমি এখানে কেন? তোমাকে কিছু বলার আছে আমার। শুনতে চাই না কিছু আমি। বলতে না পারলে যে আমি শান্ত হতে পারব না। শুনলে হয়তোবা আমি শান্ত থাকতে পারব না। যাও প্লিজ তুমি তোমার বউয়ের কাছে। কথাটি বলেই সায়নী বারান্দা থেকে চলে যেতে যায়, কিন্তু হাতের টান পড়ে চলে যায় আফরানের বুকে। আফরান তার হাত ধরে টেনে নিজের বুকে নিয়ে এসেছে সায়নীকে। আফরানের বুকে মাথা রেখে ফুফিয়ে কেঁদে উঠে সায়নী। অনেকক্ষণের জমানো কান্না বের হয়ে আসে তার চোখ দিয়ে। আফরান সায়নীর মুখ তার বুক থেকে উঠিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, এই পাগলি আফরান শুধু সায়নীর। তাহলে এই বিয়েটা? বাবা কেমন তুমি তো জানোই। ওই মেয়েকে উদ্ধার করার জন্যই। শুনেছি আমি। কিন্তু সে তো তোমার বউ এখন সমাজের চোখে।
আর তুমি? আমি আমি তোমার খালাতো বোন সমাজের চোখে। এসব আমি মানি না সায়নী। উদ্ধার করার দরকার ছিল করেছি। এই মেয়েকে আমি ডিভোর্স দিব। কিন্তু খালু, ওসব নিয়ে ভেবো না, আমাকে কিছুদিন সময় দাও তুমি। কথাগুলো বলে চলে যায় আফরান। কিন্তু সায়নী জানে যতটা সহজভাবে আফরান কথাগুলো বলেছে, ততটা সহজ কিছুই নয়। ওই মেয়েটা আফরানের পরিবারের, আইনের, সমাজের চোখে তার বিয়ে করা বউ। এতই কি সহজ হবে সম্পর্কটা বিচ্ছেদ করা? কিন্তু তার সম্পর্ক, সায়নী আর আফরানের সম্পর্কটা কি মিথ্যে ছিল? না, এতদিনের মিষ্টি সম্পর্কটা মিথ্যে হতে পারে না। কোথাকার কোনো মেয়ে এসে আফরান কে তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না এত সহজেই। আফরান ঠিকই বলেছে, আফরান শুধু সায়নীর। 7 বছর আগে যখন সায়নীর মা বাবা মারা যায়, আফরানের বাবা সায়নীর দায়িত্ব নেয়। নিজের মেয়ের মতোই মানুষ করে তাকে। আফরানের সাথেও কখনো তুলনা করেনি। তখন তারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ভার্সিটিতে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছিল। দুজনেই সমবয়সী ছিল। সায়নী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও আফরান পায়নি। সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সেই সময় সায়নী বাসার হাল ধরে। আফজাল খান সায়নীকে পেয়ে খুবই খুশি ছিলেন। বাসার সমস্ত দায়িত্ব তিনি সায়নীকে দিয়েছিলেন। এদিকে আফরান ছিল দুষ্টু স্বভাবের। কিন্তু মা মারা যাওয়ার পর থেকেই তার স্বভাব অনেকটা বদলে যায়। সারাক্ষণ একা থাকত সে, নিজেকে ঘর বন্দি করে রেখেছিল সে। এদিকে এত বড় বাড়িতে সায়নীর একা একা সময় কাটত না। একদিন বলেই বসে আফরানকে, ভাইয়া। সায়নী বল। একা একা ভালো লাগে না। তুমি কথাও বলো না আমার সাথে। কোথাও ঘুরতে নিয়ে যাবা প্লিজ। সেদিন প্রথম আফরানের সাথে বাহিরে যায় সায়নী। সমুদ্রের পাড়ে তারা সময় কাটায়। সেই থেকে আফরানের সাথে সায়নীর ভাব জমে। কিন্তু বুঝতে পারেনি সেদিনও এই আফরানকে ছাড়াই একদিন সে অচল হয়ে যাবে। সায়নী মা। খালুর ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় সায়নী। তাড়াতাড়ি রুম থেকে বের হয় সে। খালু ডেকেছ? আরে ভাত খাবো তো। কটা বাজে খেয়াল আছে তোর? জি দিচ্ছি। রাতের খাবার খেয়ে আফজাল খান ও মুনিরা নিজের রুমে গেলেও ডাইনিং রুমেই দাঁড়িয়ে থাকে সায়নী আফরান। যাচ্ছ না কেন নতুন বউয়ের কাছে? কিছু না বলেই আফরান এগিয়ে যায় নিজের রুমে। তা দেখে সায়নীর বুকে পাথর চাপা পড়ে। 1 মিনিটও অপেক্ষা না করে নিজের রুমে চলে যায় সায়নী। মাটিতে বসে কাঁদতে থাকে অঝোর ধারায়। আফরান তার কথার জবাব না দিয়ে এভাবে ওই মেয়েটির কাছে চলে যেতে পারল। কিছুতেই শান্ত হতে পারছে না সায়নী। নিজের পরনের কামিজ হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলছে সে। আর তখনই তার হাত ধরে ফেলে আফরান। ছাড়ো আমাকে। এই পাগলি, এমন করছো কেন? তুমি এমন করলে আমার কি হবে? আমাকে কে সাপোর্ট দিবে? কেন? তোমার নতুন বউ দিবে। শারীরিক, মানসিক সব সা। আর কিছু বলতে না দিয়ে সায়নীর গোলাপি ঠোঁট জুড়ো নিজের ঠোঁটের মাঝে ঢুকিয়ে নিল আফরান। সে জানে কিভাবে সায়নীকে শান্ত করা যায়। খানিকক্ষণ ঠোঁট জোড়া শুষে নিয়ে আফরান বলে উঠে, ওই মেয়েটাকে নিজের রুম থেকে সরিয়ে এসেছি। আমার সব কিছুতেই শুধু তোমার অধিকার। সত্যি? একদম।
অনেক বেশি ভালোবাসি তোমায়। কথাটি বলেই সায়নীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় আফরান। নিজের শরীরের ভারটুকু ছেড়ে দেয় সায়নীর শরীরের উপরে। সায়নীর মনটা তার শান্ত করতে হবে, অবশ্য নিজের মনও শান্ত করতে এখন সায়নীকে প্রয়োজন তার। প্রতিদিন রাত হলে পাশের রুমে চলে যাবা। তোমার সাথে এক রুমে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। তাই রাতে যেন তোমায় এই রুমে না দেখি। নিজ দায়িত্বে চলে যাবে। ঘুম ভেঙে যায় মুনিরার। চোখ মেলে দেখে চারদিক আলোকিত হয়ে আছে। বাহিরে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। কিন্তু এই ভোরবেলা স্বপ্ন দেখছে সে। মাথাটা বোধহয় খারাপ হয়ে গিয়েছে। শোয়া থেকে উঠে বসতেই মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। এসব কথা আফরান বলেছিল তাকে। সারা রাত এসব নিয়ে চিন্তা করেছে, তাই হয়তো মাথা থেকে যায়নি। কিন্তু আফরানের এমন ব্যবহার করার কারণ কি হতে পারে? বিয়েটা হয়তো স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু যেভাবেই হোক সে তো এখন তার বউ। তাহলে কি আফরানের তাকে পছন্দ হয়নি বা তার কোনো প্রেমিকা আছে? এই উঠো, উহু পরে উঠব। তারপর কেউ আমাদের নিয়ে সন্দেহ করুক, করলে করুক, জানুক সবাই। আফরান যখন জানানোর সময় ছিল তুমি জানাওনি, এখন এমনভাবে বলছো যেন সব স্বাভাবিক আছে। শোয়া থেকে বসে সায়নীর দিকে মুখ তুলে আফরান বলে, আমি সবটা স্বাভাবিক করে দিব। এবার আর ভুল হবে না। তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে সব সত্যি হবে। এই বাড়ি সব তোমার হবে। আমাদের যমজ বাচ্চা হবে। এসব তোমার স্বপ্ন না, সব পূরণ হবে। একটু ধৈর্য ধরো। তোমার উপর ভরসা আছে আমার। এখন যাও তো। না যাব না। মানে? এদিকে আসো আরেক দফা। মাইর চালাবো এখন। যাও তো। তাড়িয়ে দিচ্ছ? দিচ্ছি। কেউ দেখে ফেলার আগে যাও প্লিজ। যাচ্ছি রে বাবা। নিজের রুমে যেতেই আফরান দেখতে পায় মুনিরাকে। কালো রঙের সুতির শাড়ি পরেছে সে। কানে ছোট ঝুমকো, চুলগুলো খোপা করা, মাথায় শাড়ির আঁচল দিয়ে কাপড় দেওয়া, সব মিলিয়ে বেশ লাগছে তাকে। বাহ, সুন্দর। আফরান তার প্রশংসা করেছে। এমন কিছু হবে ভাবতে পারেনি মুনিরা। যদি জানতো আফরানের ভালো লাগবে তাহলে চোখে একটু কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে সেজে থাকত সে। মুখে হাসি নিয়ে আফরানের উদ্দেশ্যে বলে, ধন্যবাদ। সবসময় এইরকম ভদ্রভাবে চলাফেরা করবা। কালকের মতো বেহায়াপনা যেন আর দেখি। কথাটি বলেই ড্রয়ার থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় আফরান। একটু আগেই যে মুখে হাসি ফুটেছিল এক রাশ চিন্তায় মুনিরার হাসি গায়েব হয়ে যায়, মনে যা আশা জমেছিল তা মিথ্যে হয়ে যায়। শারীরিক সুখেই কি শান্তি পাওয়া যায়, যেখানে মানসিক সুখটা নেই? শাওয়ারটা ছেড়ে দিয়ে পানির নিচে বসে আছে সায়নী। আফরান শুধু তার, এতে কোনো সন্দেহ নেই। তবে সকলের চোখে যে বিবাহিত বউ, তার কাছ থেকে আফরানকে সরানো কি সহজ হবে? কিন্তু আফরানের সাথে তার নিজের সম্পর্কটা অনেকটাই এগিয়ে গিয়েছে। সে কি করে মানবে মাঝপথে এসে আফরান থেকে দূরে সরে যেতে হবে? না, সে পারবে না, কিছুতেই না। গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে আফরান। মুনিরা তারই অপেক্ষা করছিল। তার জানতেই হবে আফরানের সমস্যা কি। শুনছেন? কি হয়েছে? আমি কি দেখতে খারাপ? তা আয়নায় দেখলেই পারো। নিজেকে খারাপ লাগে না আয়নায়?
কিছু বলছেন না কেন? এসব ফালতু কথা বলার সময় নেই আমার। কথাটি বলে আফরান চলে যেতে চাইলে মুনিরা তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, মানলাম আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তাই বলে এমন করবেন আপনি? বিয়ে করা বউ হই আপনার আমি, নিজেদের একটা সুযোগ দেওয়ার চেষ্টা কি করা উচিত না? অবশ্যই উচিত না। কোনো কারণ নিশ্চয় আছে, সেটা জানতে চাই আমি। আমাকে পছন্দ হয়নি নাকি প্রেমিকা আছে? ভালোবাসা আছে আমার, তাই তোমাকে পছন্দ করার কথা আমি ভাবতেই পারি না। সেই সময় মাথা কাজ করেনি আমার, কি করব মাথায় কিচ্ছু আসেনি, ভুল হয়েছে তোমাকে বিয়ে করে। প্লিজ দূরত্ব বজায় রাখবে আমার থেকে। খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিব আমি। কথাগুলো বলেই আফরান চলে যায়। মুনিরা দাঁড়িয়ে থাকে আগের জায়গাতেই। তার জীবনটা এত এলোমেলো কেন? সুখ কি তাকে ধরা দিবে না? মুনিরা, নাস্তা করতে এসো। সায়নীর ডাকে ঘোর কাটে মুনিরার। সায়নীর দিকে তাকাতেই দেখে চুল বেয়ে পানি পড়ছে তার। আপু সকালে গোসল করলেন যে? অভ্যাস আমার। চলো তুমি, নাস্তা করবে। চুল ভালোভাবে মুছে নিয়েন, না হলে ঠান্ডা লেগে যাবে। হুম। মুনিরাকে নিয়ে সায়নী ডাইনিং টেবিলের দিকে এগোয়। আর মনে মনে বলে, অভ্যাস এটা আমার, এই অভ্যাস যে আফরান করেছে। রাত 9টা। আফরানের রুমটা সাজানো হচ্ছে। আফজাল খানের কথামতো বাসর ঘর সাজানো হচ্ছে। আফজাল খান সন্ধ্যায় ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করে নতুন পুত্রবধূর জন্য। সায়নীকে দায়িত্ব দেয়া হয় মুনিরাকে সাজানোর। মুনিরাকে সে নিজের মনের মতো করে সাজিয়ে দেয়, যেমনটা এমন দিনে তার সাজার ইচ্ছে ছিল। তবে সে জানে যতই মুনিরাকে সাজানো হোক, আফরান তাকে স্পর্শও করবে না। মুনিরাকে নিয়ে সায়নী আফরানের রুমে যায়। খাটে গিয়ে বসিয়ে দেয় মুনিরাকে। সাজানো রুমটা দেখে তার বুকের ভেতর হাতুড়ি পিটাতে শুরু করে মতো লাগে। বিছানায় ফুল দিয়ে লেখা দেখে A+M। এমনটা কি লেখার কথা ছিল? মোটেও না। শুধুই A+S লেখার কথা। এই রুমটা সায়নীর জন্য সাজানোর কথা। আর খুব তাড়াতাড়ি এমনটাই হবে। সাজানো বাসর ঘরটা এলোমেলো করে দেওয়ার ইচ্ছে থাকলেও করল না সে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পা বাড়িয়ে দেয় রুম থেকে বেরোনোর জন্য। আর তখনই আফরানের বন্ধুরা আফরানের সাথে মজা করতে করতে তাকে নিয়ে রুমের কাছে আসতেই সায়নীকে দেখে থেমে যায় তারা। সায়নী যে আফরানের ভালোবাসা এটা তাদের অজানা নয়। কি ভাইয়ারা, থামলেন কেন? বন্ধুর বাসররাতে এমন মজা করতে হয়? মজা তো আমিও করব, আমি তো উনার খালাতো বোন। দেখি আফরান সাহেব, টাকা দাও। কিসের টাকা? এই যে বাসর ঘরে ঢুকবে। দিচ্ছি টাকা। সায়নীর হাত ধরে টেনে রুম থেকে বের হয়ে যায় আফরান। একটু দূরে গিয়ে বলে, প্লিজ লক্ষ্মীটি, মাথা ঠান্ডা রেখো। আজ বাসায় মেহমান আছে, তাই আমাকে ওই ঘরেই থাকতে হবে। কিন্তু আমার মনটা তোমার কাছেই থাকবে। বিশ্বাস করো না আমাকে? করি। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সায়নীর হাতে আলতো করে চুমু খেয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে যায় আফরান। সায়নীকে নিয়ে তার ওই ঘরে যাওয়ার কথা ছিল, তাহলে কেন তাকে ফেলে আফরান অন্য মেয়ের কাছে চলে গেল? কি থেকে কি হয়ে গেল? সামনে আরও কি হবে তার জানা নেই। সে বিশ্বাস করে আফরানকে, কিন্তু তবুও যে ভয় করছে তার খুব। আফরান কি পারবে আজ রাত ওই মেয়ে থেকে দূরে থাকতে?
দরজা বন্ধ করে খাটের দিকে তাকাতেই মুনিরাকে দেখতে পায় আফরান। গোলাপি রঙের কাতান শাড়ি পরা, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কপালে টিপ, ভারী গহনা পরে বসে আছে মুনিরা। সাজটা ভালো মানিয়েছে তাকে। আফরান মুনিরার দিকে কিছুক্ষণ তাকিয়ে এগিয়ে যায় তার দিকে। আফরানকে এগিয়ে আসতে দেখে মুনিরার বুক ধুকধুক করে ওঠে। সে ভেবেছিল আফরান এই ঘরে আসবে না বা তাকে তাড়িয়ে দিবে, কিন্তু দরজা লক করে সে এগিয়ে আসছে। তাহলে কি আফরান সব ভুলে মুনিরাকে মেনে নিবে নিজের জীবন সঙ্গী হিসেবে? শরীরটা এলিয়ে দেয় সায়নী। চোখ জ্বলছে তার প্রচুর, কিন্তু ঘুম আসছে না। জীবনটা এত কষ্টের কেন? মা বাবা দুজনকেই হারিয়েছে সে। খালু আর আফরানের সাথে থাকতে থাকতে তাদের বড় আপন করে ফেলেছে। তাদের ছেড়ে থাকা তার পক্ষে সম্ভব না, কিছুতেই না। শুধু স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় না সে। মানুষগুলোর সাথেই থাকতে চায় সে। বালিশ নিতে এসেছি, আমি সোফায় শোব। আফরানের কথায় আবারও মুনিরার আশায় মাটি চাপা পড়ে। তবুও নিজেকে সামলিয়ে নিয়ে বলে উঠে, একটু দাঁড়ান। কি? মুনিরা খাট থেকে উঠে আফরানের কাছে গিয়ে তাকে সালাম করে বলে, বাসর রাতে বউ থেকে জামাইকে সালাম করতে হয়। ওহ, কিন্তু দরকার ছিল না। কথাটি বলেই আফরান এগুতে চাইলে মুনিরা আবার বলে উঠে, আমার গিফট? কিসের? বাসর রাতে দিতে হয়তো বউকে। আমি তো কিছু আনিনি। যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু দিতেই হবে। আফরান চারপাশে ভালো করে তাকিয়ে টেবিল থেকে একটি বই নিয়ে মুনিরার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এইটা তোমার উপহার। চলবে? দৌড়াবে? মুচকি হেসে আফরান শুতে যায় সোফায়। এদিকে মুনিরার মনটা খুশিতে নেচে উঠে। আফরান তার সাথে ভালো ব্যবহার করেছে, তাকে উপহার দিয়েছে। এটাই অনেক বড় পাওনা। যদিও আফরান ডিভোর্স দিবে বলেছে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? আফরান হয়তো বুঝতেও পারে বৈধ সম্পর্কের জোর কতটুকু। ওসব প্রেমত বৈধ নয়। বিয়ে করা বউ ফেলে তো একদম নয়। স্বামীর মনে জায়গা করতে, তাকে সঠিক পথে আনতে চেষ্টা সে করবেই। বালিশটা সায়নীর চোখের পানিতে ভিজে গিয়েছে প্রায়। কি করবে, কি করা উচিত মাথায় কিছু আসছে না তার। এমন হবে জানলে আফরানের জীবনে কখনো আসত না সে। মনে পড়ছে তার আগের দিনগুলি। বিবিএ শেষ করে সুইডেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আফরান। ওখানেই এমবিএ করার ইচ্ছে আছে তার। তুমি সত্যি চলে যাবা? হুম, সব তো রেডি। আর কিছুদিন পরেই। ফুফিয়ে কেঁদে উঠে সায়নী। কিরে, কাঁদছ কেন তুমি? সারা জীবনের জন্য তো যাচ্ছি না আমি। চলে আসবো আবার। মিস করব তোমায় অনেক। আমিও করব। দেখি চোখ মুছো। হুম, এই তো ভালো মেয়ে। ঠিক আছে, কি করছিলে করো, এখন যাই আমি। আচ্ছা। ও হে, খালু বাসায় নেই, অফিসের কাজে বাহিরে আছেন। কাল সকালে আসবেন। ঠিক আছে। অনেকক্ষণ যাবৎ সায়নীকে দেখছে না আফরান। গেল কোথায় মেয়েটা? আমাকে খুঁজছিলে? সায়নীর ডাকে পেছনে তাকাতেই অবাক হয়ে যায় আফরান। সায়নী বাদামি রঙের একটি সুতি শাড়ি পরেছে। হাঁটু সমান লম্বা চুলগুলি খোলা রেখেছে সে। হাতে কাচের চুড়ি, নাকে ছোট্ট একটা নাকফুল, চোখে হালকা কাজল। সব মিলিয়ে সুন্দর লাগছে তাকে।
বেশ কিছুক্ষণ আফরান মুগ্ধ দৃষ্টিতে সায়নীর দিকে তাকিয়ে থাকে। এই আফরান ভাই, কি হলো তোমার? ভালো লাগছে না আমায়? দেখছি তোমাকে। কি দেখছ? সব ঠিকঠাক আছে কিনা? হে হে, তা আছে ঠিক। লিপস্টিক দাওনি তো? এই রে, একদম ভুলেই গিয়েছিলাম। দাঁড়াও, আমি দিয়ে আসি। না। কি না? তোমার ঠোঁট এমনেও গোলাপি, না দিলেও চলবে। খানিকটা লজ্জা পেয়ে সায়নী বলে, লাল তো না, আর লাল দিতে চেয়েছিলাম। উফ, দিতে হবে না, এমনি ভালো লাগছে। আচ্ছা, তুমি যা বলো। তা আজ শাড়ি পরলে যে? ইচ্ছা ছিল বফের সাথে শাড়ি পরে চাঁদ দেখব, তা বফ তো হয়নি। ভাবছি তুমি বিদেশ যাওয়ার আগেই তোমাকে একদিনের জন্য বফ বানিয়ে নেয়। হা হা হা, গুড আইডিয়া। আমারও গফ নেই, তবুও এমন ভাবনা মাথায় আসেনি। না চাইতেও গফ পেয়ে যাব ভাবিনি। হোক না একদিনের জন্য। চলো। দুজনে ছাদে গিয়ে দেখে আকাশটা মেঘলা হয়ে আছে। এই অসময়ে আকাশ মেঘলা কেন? মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে। তোমার চাঁদ দেখা তো হলো না। বৃষ্টি বিলাস তো হবে। মানে কি? তুমি ভিজবে বৃষ্টি হলে? সায়নী জবাব দেওয়ার আগেই আকাশ থেকে ঝুমঝুম করে বৃষ্টি পড়ে। সে আফরানের দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিয়ে ছাদের মাঝখানে চলে যায়। এই সায়নী, চলে আসো, ঠান্ডা লেগে যাবে। লাগবে না, তুমি চলে যাও। সায়নী বৃষ্টিতে ভিজছে আর আফরান মুগ্ধ চোখে তাকে দেখছে। সায়নীর মতো মেয়ে তার পাশে ছিল বলেই হয়তো সে কারো প্রেমে পড়েনি এতদিন। তাহলে সে কি সায়নীর প্রেমে পড়ে গিয়েছে? আহ! সায়নীর শব্দে ঘোর কাটে আফরানের। পা পিছলে পড়ে গিয়েছে সায়নী। আফরান দৌড়ে গিয়ে তাকে উঠায়। কিন্তু সে ভালোভাবে হাঁটতে পারছে না। বাম পাটা মচকে গিয়েছে তার। দেরি না করে আফরান তাকে কোলে তুলে নিয়ে নিচে নামতে নামতে বলেছিলাম না ভিজতে। পেলে তো ব্যথা এখন। সরি। আমাকে সরি বলে কি হবে, ব্যথা তো তুমি পেয়েছ। সায়নীকে নিজের রুমে নিয়ে যায় আফরান। খাটে বসিয়ে তার বাম পায়ের মোচটা সারাতে চেষ্টা করে। আমার পায়ে হাত দিও না। চুপ, একদম চুপ। একটা কথাও কেমনে এই মেয়ে শুনে না। আফরান নিমিষেই কিভাবে যে তার পায়ের ব্যথা সারিয়ে দিয়েছে বুঝতেই পারেনি সে। দেখি, হেঁটে দেখাও তো। সায়নী বিছানা ছেড়ে উঠে অল্প একটু হেঁটে দেখিয়ে বলে, বাহ, তোমার হাতে জাদু আছে। এখনো বোঝা যাচ্ছে না আছে নাকি নেই। পুরো রুম হেঁটে দেখাও আমাকে, তারপর বোঝা যাবে। আরে ঠিক আছি তো। উফ, বড্ড কথা বলো তুমি। হেঁটে দেখো পায়ে ব্যথা হয় কিনা। ডাক্তারের কাছে যেতে হবে ব্যথা থাকলে। হুম। কি হুম? তাড়াতাড়ি দেখিয়ে নিজের রুমে গিয়ে জামা বদলে নিবা, না হলে ঠান্ডা লেগে যাবে। সায়নী হাঁটতে থাকে। পুরো রুমে হেঁটে এসে আফরানের কাছে আসতেই আকাশে বিদ্যুৎ চমকায়। বিদ্যুতের বিকট শব্দে ভয় পেয়ে সায়নী জড়িয়ে ধরে আফরানকে। আর তার ছোঁয়া পেয়ে আফরান নিজেকে সামলাতে পারেনি। কাঁধ থেকে সায়নীর ভেজা চুলগুলো একপাশে সরিয়ে আলতো করে ঘাড়ে চুমু খায় সে। তার ঠোঁটের স্পর্শে সায়নীর সারা শরীর শিহরিত হয়ে যায়। না চাইতেও সে আরো শক্ত করে জড়িয়ে ধরে আফরানকে। আফরান ও তার সায় পেয়ে সায়নীর ভেজা পিঠে হাত বুলাতে থাকে। এটা কি করতে যাচ্ছে সে? নিজের সম্মান, খালুর বিশ্বাস এভাবে নষ্ট করবে?
সায়নী নিজেকে আফরানের থেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে যায়। এদিকে আফরানও নিজের কাজের জন্য লজ্জিত হয়। সে কি করে পারল এমন একটা কাজ করতে? সেদিন থেকে আফরান ও সায়নী আর মুখোমুখি হয়নি। দুজনের মাঝেই অপমানবোধ কাজ করছিল। দেখতে দেখতে আফরানের সুইডেন যাওয়ার দিন ঘনিয়ে আসে। তার খুব ইচ্ছা করছিল যাওয়ার আগে সায়নীর সাথে একটাবার কথা বলতে, কিন্তু সায়নী তাকে এড়িয়ে চলছে। সত্যি বলতে তার নিজেরও সংকোচ লাগছে তার সামনে দাঁড়াতেও। লাগেজ নিয়ে আফরান দাঁড়িয়ে থাকে সদর দরজায়। আত্মীয়, বন্ধুবান্ধব অনেকে এসেছে তার সাথে দেখা করতে, কিন্তু তার চোখ শুধু সায়নীকে খুঁজছে। হতাশ হয়ে বের হওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকায় সে। এবার সে সায়নীকে দেখতে পায়। নিঃশব্দে একপাশে দাঁড়িয়ে কেঁদে চলেছে সে। কেন যেন তার কান্না আফরানের সহ্য হচ্ছে না। 1 মিনিটও না দাঁড়িয়ে পা বাড়ায় সদর দরজার দিকে। এদিকে সায়নীরও ইচ্ছে করছিল আফরানের সাথে কথা বলতে, কিন্তু সেদিনের ঘটনার পরে কোনোভাবেই সে আফরানের মুখোমুখি হতে পারছে না। আবার আফরানের জন্য তার কষ্টও হচ্ছে। সায়নী মা! খালুর ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় সায়নী। আগের কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গিয়েছে বুঝেনি। ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 6টা। এত সকালে খালু কেন ডাকছে? তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠেই দরজা খুলে সে। খালু, এত সকালে তুমি? আরে একটা কথা বলতে একদমই ভুলে গিয়েছিলাম। পাবেল দেশে এসেছে। আজ সকাল 10টায় বাসায় আসবে তোকে নিয়ে বাইরে কোথাও যাওয়ার জন্য। পরে যদি ভুলে যাই তাই এখনই তোকে বলতে এসেছি। পাবেল দেশে এসেছে। এক বিপদের হাত থেকে না বাঁচতেই আরেক বিপদ হাজির। তার মোটেও ইচ্ছে করছে না পাবেলের সাথে কোথাও যেতে। কি করা যায় এখন? কি রে, কি ভাবছিস? খালু বাসায় এখন আত্মীয় স্বজন রয়েছে, ওদের ফেলে কি করে যাই? হা হা, ওসব তোকে ভাবতে হবে না। হাসির মাকে খবর দিব আমি, ও সামলাবে। তাছাড়া মেহমান আর তেমন কই আছে, চলেই যাবে সবাই। এখন একটা কাজও তুই করবি না। আরাম কর। 10টার আগে তৈরি হয়ে থাকবি। পাবেল এসে নিয়ে যাবে তোকে। খালু চলে যাওয়ার পর সায়নী দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। এত বাধা অতিক্রম করে সে কি আফরানের হয়ে থাকতে পারবে? আসতে পারি সায়নী আপু? আরে এসো মুনিরা। কিছু লাগবে তোমার? কেন, কারণ ছাড়া আসতে পারি না বুঝি? কেন নয়, অবশ্যই আসবা। আর কোনো কিছু লাগলে আমাকে বলবা। অবশ্যই। আসলে আমি এখন কারণ নিয়ে এসেছি। তাই? কি কারণ? এই শাড়িটা বাবা দিয়েছে। এটা নাকি মায়ের সবচেয়ে প্রিয় শাড়ি, যেটা বাবা সবসময় নিজের কাছে রাখতেন। আমি জানি। তোমায় দিয়েছে এটা? না, আপনাকে আজ এটা পরাতে বলেছেন বাবা। মানে শাড়িটা আপনাকে দিয়েছেন, আর আমাকে বলেছেন আপনাকে তৈরি হতে সাহায্য করতে। আরে তোমায় কষ্ট করতে হবে না। আমি জানি আপনি অনেক ভালো সাজাতে পারেন। কাল আমাকে সাজিয়েছিলেন। আজ না হয় আমি আপনাকে সাজাই নিজের মতো? মুনিরা, আমার সাজার ইচ্ছা নাই। কামিজ পরেই বের হব। কিন্তু বাবা জানলে রাগ করবেন। আচ্ছা, আমি আপনাকে সাজাবো না। নিজের মতোই সাজেন।
আমি বসি এখানে। ঠিক আছে বসো। আফরান আজ থেকেই অফিসে যাবে ঠিক করেছে। বাসায় তার ভালো লাগছে না কিছু। সায়নী, মুনিরা দুজনের সামনে পড়লেই নিজেকে তার অপরাধী মনে হয়। মুনিরাকে কিভাবে নিজের লাইফ থেকে সরাবে সে বুঝছে না। বাবাকে কি বলবে, বাবা কি মানবে? বিয়েটা করে আসলেই সে ভুল করেছে। সেই সময় তার কি হয়েছিল জানা নেই। বাবার কথার মান ও অসহায় মেয়েটার মুখের দিকে তাকিয়ে সায়নীকে কষ্ট দিয়ে ফেলেছে সে। তার ভুলের জন্যই তাদের তিনটা জীবন এখন এলোমেলো। মাথা থেকে সব ঝেড়ে তৈরি হয় সে অফিসের জন্য। সকাল থেকে সায়নীকে দেখেনি সে। মেয়েটা কি রেগে আছে তার উপর? নিজের রুম থেকে বেরিয়ে এগিয়ে যায় সায়নীর রুমের দিকে। সায়নী, দরজা খুলো। দরজা খুলে বের হয়ে আসে মুনিরা। আপনি? কিছু লাগবে? সায়নী কই? আপু তো ওয়াশরুমে। আমাকে বলতে পারেন কি লাগবে? কিছু না, সায়নীকে বলিও আমি অফিস যাচ্ছি। সায়নীর রুমে মুনিরাকে দেখেই মাথাটা খারাপ হয়ে যায় আফরানের। তাই সে হনহন করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। কে এসেছিল মুনিরা? উনি? উনি কে? আরে আমার উনি, আপনার আফরান ভাই। আপনাকে বলতে বলেছেন উনি অফিসে যাচ্ছেন। আফরান ভাই। মুনিরার উপর প্রচণ্ড মেজাজ খারাপ হলেও সায়নী স্বাভাবিক থাকার চেষ্টা করে। এমনিতেই পাবেলের সাথে বের হতে তার ভালো লাগছে না। আবার খালুর কথা অমান্য করা যাবে না। সব মিলিয়ে নিজের উপরে রাগ হচ্ছে সায়নীর। বিয়ের 3 দিনের মাথায় অফিসে কেন যেতে হলো আফরানকে? আসলেই অফিসে গিয়েছে নাকি তার প্রেমিকার কাছে? গভীর চিন্তায় পড়ে যায় মুনিরা। কি চিন্তা করো? উনার কি কোনো প্রেমিকা আছে? মুনিরার এমন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় সায়নী। হঠাৎ এমন একটা প্রশ্ন করে ফেলবে ভাবতে পারেনি সে। কি হলো আপু? আপনার সাথে ভালো ভাব তার, নিশ্চয় জানেন আপনি? হুম জানি। না নেই। তবে যে উনি বললেন? কি? মুনিরা কিছু বলার আগেই দরজায় এসে উপস্থিত হয় আফজাল খান। সায়নী মা? হলো তোর? পাবেল এসেছে। জি খালু আসছি। বাহ বেশ মানিয়েছে তোকে শাড়িটা। খালাম্মার স্মৃতিটা আমাকে দিয়ে দিলে কেন? তুই কি পর নাকি? বাদ দে যা, মা তোর জন্য গাড়িতে বসে অপেক্ষা করছে পাবেল। আচ্ছা। একটু দাঁড়া তো। কি খালু? চুলগুলো ছেড়ে দে। খোপা করে রেখেছিস কেন? পাবেল দেখুক তার হবু বউ। থাক না খালু। খুল বলছি। খালুর কথায় সায়নী তার চুলগুলো ছেটে দেয়। বাহ তোকে একদম তোর খালার মতো লাগছে। তোর খালার চুলও লম্বা, ঘন ছিল। হুম। আচ্ছা মাজা। পাবেল। সায়নীর ফুফাতো ভাই সে। পাবেলের পুরো পরিবার আমেরিকায় থাকে। সায়নীর বাবা অনেক আগে থেকেই পাবেলের সাথে সায়নীর বিয়ে ঠিক করে রাখেন। বড়দের মাঝেই কথাটি সীমাবদ্ধ ছিল। পাবেলের মা সায়নীকে আমেরিকা নিয়ে যেতে চাইলেও পাবেলের বাবা এতে দ্বিমত পোষণ করেছিলেন। তাড়াতাড়ি ছেলেকে বিয়ে দেওয়ার ইচ্ছে তার ছিল না। আর বিয়ের আগে সায়নীকে তাদের সাথে রাখতেও রাজি ছিলেন না। আবার সায়নীর মতো মেয়ে হাত ছাড়াও করতে চাননি। সেই সময় আফজাল খান সায়নীর দায়িত্ব নেন। আর তাদের ওয়াদা করেন তারা যখনই সঠিক সময় এসেছে মনে করবেন সায়নীকে পুত্রবধূ করে নিয়ে যাওয়ার জন্য তখনই সায়নীকে তাদের হাতে তুলে দিবেন।
যেহেতু এটা সায়নীর মা বাবারও ইচ্ছে ছিল। কি ব্যাপার, কিছু খাচ্ছ না যে সায়নী? আসলে আমার ভালো লাগছে না। অন্য কিছু অর্ডার করব? না ধন্যবাদ। রেস্টুরেন্টে বসে আছে পাবেল আর সায়নী। সায়নী শান্ত স্বভাবের, সে জানত, কিন্তু এতটা লাজুক তার জানা ছিল না। নীরবতা ভেঙে আবার বলে উঠে পাবেল, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আগে জানলে যোগাযোগটা অন্তত রাখতাম। তুমি কি জানতে? 1 বছর আগে খালু বলেছিলেন। আর আমি জানি 1 মাস হল। তখনই যোগাযোগ করতে চেয়েছিলাম, আবার ভাবলাম একেবারে দেশে এসেই। ফুফুরা ভালো আছেন? আম্মু তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন। আমাদের ঘোরা শেষ হলেই তোমাকে নিয়ে যেতে বলেছেন বাসায়। ও তাহলে চলুন। আমারও ফুফুকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। সায়নীর খুব ইচ্ছা হলো পাবেলকে সব খুলে বলতে, কিন্তু আফরানের সাথে এই ব্যাপারে কথা না বলে পাবেলকে বলাটা কি ঠিক হবে? কলিং বেলের আওয়াজ হতেই মুনিরা দরজা খুলতে ব্যস্ত হয়ে যায়। ভেবেছে আফরান এসেছে, কিন্তু দরজা খুলেই অবাক হয়ে যায় সে। আম্মা তোমরা? কেন, আমরা আসতে পারি না বুঝি? কেন নয়, কিন্তু এভাবে না বলে। ঢুকতে বলবি নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবি? আরে আম্মা এসো। আব্বা তুমিও এসো। মা বাবাকে দেখে মুনিরা খুশিতে আত্মহারা হয়ে যায়। আফজাল খান মুনিরার মা বাবাকে দেখে অনেক খুশি হন। দুই বন্ধু জমিয়ে আড্ডা শুরু করে দেয়। এদিকে মুনিরা তার মাকে নিয়ে নিজের রুমে চলে যায়। এটা তোর আর জামাইয়ের রুম? আম্মা। বাহ সুন্দর তো। তা জামাই কই? অফিসে। বিয়ের 3 দিনের মাথায় সে অফিসে কেন? কাজ আছে। কিছু লুকোচ্ছিস না তো? দেখ, গ্রামের হলেও তুই ভালো শিক্ষিত পরিবারের মেয়ে। বিয়েটা স্বাভাবিকভাবে না হলেও তুই ওর বউ এখন। বিয়ে তো তোকে করেছে, আমরা কেউ করতে বলিনি। তাই তোর প্রতি ওর সব দায়িত্ব পালন করতে হবে। আর কথা শেষ না করার আগেই কলিং বেল বেজে ওঠে। মুনিরা দ্রুত পায়ে হেঁটে দরজা খুলতেই আফরানকে দেখতে পেয়ে ফিসফিস করে বলে, বাসায় আম্মারা এসেছেন। প্লিজ এমন কোনো আচরণ করবেন না যাতে তারা কিছু আন্দাজ করতে পারেন। মুনিরাকে কিছু না বলে আফরান ঘরে ঢুকে শ্বশুর ও শাশুড়িকে সালাম করে কথা বলে, আপনি ফ্রেশ হন, আমি আম্মাকে নিয়ে অন্য রুমে যাই। না না, তোমরা বসো এখানে, আমি কাপড় নিয়ে অন্য রুমে যাচ্ছি। আফরান ড্রয়ার থেকে কাপড় নিয়ে রুম থেকে বের হয়, কিন্তু সোজা চলে যায় সায়নীর রুমে। সারাদিন ফোন করে সায়নীকে পায়নি সে। সমস্যা কি মেয়েটার জানতে হবে তার। কিন্তু রুমে গিয়েও সায়নীকে পায়নি। সায়নীর ফোনটা টেবিলে দেখতে পায়। পুরো ঘর তন্নতন্ন করে খুঁজে সায়নীকে না পেয়ে চলে যায় সে মুনিরার কাছে। সায়নী কোথায়? আপু তো পাবেল ভাইয়ার সাথে বাইরে গিয়েছেন, উনার বাসায়ও যাবেন শুনেছি। পাবেল? ও কখন এসেছে, আর সায়নী ওর সাথে বাইরে কখন গিয়েছে? আপনি অফিসে যাওয়ার পরেই। ওই যে তখন আপনি এসেছিলেন না আপুর রুমে, আপু তখন বের হওয়ার জন্যই তৈরি হচ্ছিলেন। তুমি আমাকে তখন কেন বলনি সায়নী বাইরে যাবে পাবেলের সাথে? মানে? আফরান খেয়াল করল মুনিরার মা তার দিকে চেয়ে আছেন। নিজের রাগ সংযত করে কিছু না বলে রুম থেকে বের হয়ে যায় সে। ফুফিদের সাথে সারা দিন কাটানোর পর সায়নী ফিরে আসে আফজাল খানের বাসায়। ফুফি তাকে থাকতে বলেছিল।
কিন্তু সে থাকেনি। পাবেল তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। সায়নী কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় আফরান। আফরানের চোখ দুটো লাল হয়ে আছে। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভেবেছিলাম থেকে যাবে আজ। থেকেই যেতে এসেছ কেন? আফরানের প্রশ্নের জবাব না দিয়ে সায়নী ঘরের ভেতরে পা বাড়াতেই মুনিরাকে দেখতে পায়। আপু একটু ডাইনিং রুমে আসবেন? কেন? আমার আম্মারা এসেছেন। দেখা করবেন না? চলো। মুনিরা তাকে নিয়ে ডাইনিং রুমে চলে যায়। এদিকে আফরান রাগে গিজগিজ করতে থাকে। সায়নীর উপর প্রচণ্ড মেজাজ খারাপ তার। সায়নী কিভাবে পাবেলের সাথে বাহিরে গিয়েছে তাও আবার তাকে না বলে। না জবাব না পাওয়া অবধি শান্ত থাকা যাচ্ছে না। ডাইনিং টেবিলে বসে নাস্তা করছেন মুনিরার মা বাবা ও আফজাল খান। আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি। সায়নীর ডাকে তার দিকে চোখ পড়তেই তার দিকে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে মুনিরার মা বাবা। দুজনেই সালামের জবাব দেন। ভালো আছেন আপনারা? মুনিরার মা জবাব দেন। আছি, তুমি কেমন আছো? জি ভালো। আপনারা বসেন, আমি ফ্রেশ হয়ে আসি। মুনিরার দিকে তাকিয়ে সায়নী আবার বলে, উনাদের দিকে খেয়াল রেখো, আর কোনো কিছুর দরকার হলে বলিও আমায়। সায়নী নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানটা ছেড়ে দিয়ে বসে পড়ে বিছানার উপরে। ফুফুরা কত সাধ করে তাকে বউ বানাতে চায় আর সে কিনা তাদের ইমোশন নিয়ে খেলে এসেছে। একদম ঠিক হয়নি এসব। খালু, ফুফু, মুনিরা ওদের সাথে অন্যায় হয়ে যাচ্ছে। এমন একটা দিন তার জীবনে আসবে স্বপ্নেও ভাবেনি সে। বলো না কেন তুমি বহুদূর? কেন আমি একা? হৃদয় ভাঙচুর। আফরানের গলার স্বরে চমকে যায় সায়নী। আফরান গান গাইছে, কিন্তু কোথায় সে? ভাবতে ভাবতেই বারান্দা থেকে বেরিয়ে আসে আফরান। কিছুক্ষণ সায়নীর দিকে তাকিয়ে থেকে বলে, বেগুনি রঙের জামদানি শাড়ি, ঘন কালো চুল ছেড়ে চোখে গাঢ় কাজল। বাহ, ভালোই লাগছে, কিন্তু এত সব কিছু আমার জন্য নয়, ওই পাবেলের জন্য। আমাকে না বলে ওর সাথে কেন গেলে তুমি? সায়নীকে চুপ থাকতে দেখে আফরানের মেজাজ আরও খারাপ হয়ে যায়। সে সায়নীর কাছে গিয়ে হাত ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে দেয় তাকে। হাত দুটো শক্ত করে ধরে আবার জিজ্ঞেস করে, কেন গিয়েছ? আমার লাগছে আফরান। সায়নীর কথায় তার হাত ছেড়ে দেয় আফরান। শান্ত গলায় বলে, সায়নী কেন গিয়েছ? খালু বলেছেন। বাবা বললেই তোমাকে যেতে হবে? আমার বউ হয়ে কিভাবে তুমি পর পুরুষের সাথে ডেইটে যেতে পারো? আফরানের কথায় উচ্চস্বরে হেসে উঠে সায়নী। বাসায় মুনিরার মা বাবা আছে মনে পড়তেই হাসি থামিয়ে বলে, তুমি এখন যাও। পারিবারিক, সামাজিক, আইনের চোখে যে তোমার বউ তার পরিবার আছে এখন বাসায়, জানতে পেলে খারাপ দেখাবে। খালাতো বোনের রুমে দরজা বন্ধ করে। কিসের বোন? তুমি আমার বউ, বুঝেছ তুমি? কে আমি তোমার? রহস্য করবে না একদম। আমি তোমার বউ, কিন্তু গোপন বউ। সবার চোখে ওই মুনিরায় তোমার বউ, আমি নয়। আমি পারছি না আর সহ্য করতে এসব। সামান্য পাবেলের সাথে বের হয়েছি বলে তুমি আমাকে কথা শোনাতে এসেছ, আর নিজে যে একটা বউ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছ তাতে কিছু না। কখন বলবে তুমি খালুকে আমাদের কথা? আগেও বলতে পারোনি। আদৌ বলতে পারবে নাকি আমার রাস্তা আমি দেখব?
সায়নীর কথাগুলো শুনে কোনো জবাব না দিয়ে আফরান তার রুমে পায়চারি করতে থাকল। এক পর্যায়ে দেয়ালের পাশে গিয়ে দেয়ালের উপর নিজের হাত মুঠো করে ঘুষি দিতে লাগল। সায়নী তার দিকে এগিয়ে গিয়ে হাত সরিয়ে নিয়ে বলল, আফরান ছাড়ো, কি করছো কি তুমি? সব দোষ আমার, আমি মানছি। আমি সঠিক সময় পাইনি সায়নী, সব ঠিক করে দিব, বিশ্বাস করো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। এখনই বাবাকে বলবো আমাদের বিয়ের কথা, আমার প্রথম বউ তুমি, আর আজীবনের জন্য শুধু তোমাকেই চাই। আফরান কেঁদে কেঁদে কথাগুলো বলছিল। খালার মৃত্যুর পর এই প্রথম সে আফরানকে কাঁদতে দেখে। তার কান্না দেখে সায়নীর বুকে চিনচিন ব্যথা করে উঠে। তাকে নিয়ে খাটে গিয়ে বসে সায়নী আফরানের মাথা নিজের বুকের মাঝে লুকিয়ে বলে, এই পাগল কাঁদে না। আমি শুধু খালুর কথা রাখার জন্যই গিয়েছি ওখানে। তাছাড়া আমাকে খালু সকালেই বলেছেন পাবেল এসেছে, তার সাথে বাইরে যেতে হবে আমায়। তোমাকে বললে ঝামেলা করতে, তুমি তাই বলিনি। আর ফোনটাও ইচ্ছা করে নিইনি। তবে আমার মনটাও খারাপ ছিল। মুনিরা বলেছে আমাকে, আমার আফরান ভাই নাকি আমাকে বলে যেতে বলেছে সে অফিস যাচ্ছে। সায়নীর বুক থেকে মাথা তুলে আফরান নিজের চোখ মুছে হেসে বলে, আফরান ভাই? হা হা। উফ, হেসো না, এটা শুনে মাথা ঠিক ছিল না আমার। আসলেই সবার চোখেই আমরা ভাই বোন। এখনই সবাইকে ক্লিয়ার করে দিব। এখন না, এখন ঠিক হবে না বলা। মুনিরার পরিবার আগে গ্রামে ফিরে যাক, খালুর সাথে কথা বলতে হবে। নিশ্চয় মাফ করে দিবেন তিনি আমাদের। আর উপায়ও বের করবেন কোনো। এবার আর ভুল হবে না। মুনিরার মা মুনিরার ঘরে যেতেই দেখেন খাটের উপরে চুপচাপ বসে আছে মুনিরা। তিনি মুনিরার পাশে বসে বলেন, জামাই কই? আছে হয়তো কোথাও। কোথাও? জামাইরে চোখে চোখে রাখতে পারিস না? উনি কি বাচ্চা নাকি আম্মা, দেখে দেখে রাখতে হবে। ঘরে যুবতী সুন্দরী মেয়ে মানুষ আছে একটা, সব কি বুঝিয়ে দিতে হবে তোকে? আপু 7 বছর ধরেই এখানে থাকেন। উনার মা, বাবা আর তোমাদের জামাইয়ের মা একসাথেই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। ও এই মেয়েটা তাইলে সে মেয়ে? শুনছিলাম, কিন্তু একসাথে থাকে জানতাম না। ভালো করে যোগাযোগও ছিল না আফজাল ভাইয়ের সাথে। তোর বিয়েতে দাওয়াত দিয়েছি হিসেবে গিয়েছে আফরানকে নিয়ে। তাও জামাইকে চোখে চোখে রাখবি। তোর সাথে কেমন কটর কটর করে কথা বলছে ওই মেয়ে, বাইরে গেছে বলিস নাই তাই? কই কটর কটর করছে? মেয়েটাকেও সুবিধার লাগছে না। না মা, এই কয়েকদিনে যা বুঝেছি সায়নী আপু অনেক ভালো। তাও খুব তাড়াতাড়ি উনার বিয়ে হয়ে যাবে। এত ভেবো না তো তুমি। মুনিরার মা আর কিছু না বললেও আফরানের আচরণে আফরানকে নিয়ে সন্দেহ ঢুকে তার মনে। রাতের খাবার খেয়ে সবাই যে যার রুমে চলে যায়। মুনিরার মা বাবাদের সায়নী একটি রুমে নিয়ে যায়। এদিকে আফরান আর মুনিরা এক রুমে। সবাই ঘুমিয়ে পড়লে আমি চলে যাব পাশের রুমে। দরকার নেই, আজ এখানেই থাকো তুমি মুনিরা। কিন্তু? কোনো কিন্তু না। তোমার আম্মারা যতদিন থাকবে এখানে থাকবা তুমি। তাহলে আমি আজ সোফায় শোব। কেন? আপনার রুমে আপনি আর কত কষ্ট করবেন? আফরান আর কিছু না বলে শুয়ে পড়ে বিছানায়। মুনিরা চুপচাপ বালিশটা নিয়ে এগিয়ে যায় সোফার দিকে। মুনিরাকে সবটা জানানো দরকার, কিন্তু বাবার সাথে পরামর্শ না করে কিছু করা ঠিক হবে না এখন। মানুষ মাত্রই ভুল, কিন্তু তার জীবনে সে এত ভুল কিভাবে করল? সেদিন হয়তো সায়নীকে গোপনে বিয়ে না করে বাবাকে জানিয়ে বিয়েটা করলে এত কিছুর সম্মুখীন হতে হতো না আজ।
চলবে।